স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। মোটেও ভালোবাসি না। বিভা আবারও হাসল। মাহাথির নিজ থেকে বলল, কি করলে আমার ভালোবাসায় বিশ্বাস করবে বিভা? কি করলে আমার ভালোবাসায় বিশ্বাস করবে বিভা? তোমার অবিশ্বাস আমি মানতে পারি না। এক শর্তে বিশ্বাস করতে পারি। কি শর্ত? আপনাকে সারা জীবন বসে বসে আমাকে অনেক ভালোবেসে অভিমান ভাঙাতে হবে। এরপর চাইলে আমার অভিমান ভাঙতেও পারে, আবার নাও পারে। সেটা আপনার ভালোবাসার উপর ডিপেন্ড করবে। বিভার কথার মাঝে লুকায়িত অর্থ বের করে নিল মাহাথির। মন্থর কণ্ঠে বলল, সারা জীবন ভালোবাসবো। বিভা এবার নড়ে চড়ে দুহাত দিয়ে মাহাথিরের চোখের পানি মুছে দিল। মাথা এগিয়ে নিয়ে কপালে চুমু খেল। বিভার এমন আদুরে কাজে মাহাথিরের ভেতর ছেয়ে গেল আলাদা প্রশান্তি। বিভা হাসি হাসি মুখে বলল, শুধু শুধু এত কষ্ট করলেন, এভাবে কেউ কাঁদে? কেন? আপনার এত কান্নাকাটির কোনো প্রয়োজন ছিল না জনাব। আমার অভিমান তো সে কবেই ভেঙে গিয়েছিল। তাহলে এতদিন আমার সাথে ভালোভাবে কথা বলনি কেন? এমনি অভিমানের নাটক করেছি যাতে বেশি বেশি ভালোবাসেন। মাহাথির ভ্রু কুচকে চেয়ে রইল বিভার দিকে। বিভা হেসে মুখ ফিরিয়ে নিল। মাহাথির বিভার গলায় নিজের মুখ আড়াল করল। বিভা ভালো লাগায় চোখ বন্ধ করে নিল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। তার এক পাশে স্বামী, অন্য পাশে সন্তান। এই তো তার জীবন পরিপূর্ণ। সে সুখী। সুখী হতে জীবনে আর কি লাগে? চোখের পলকে পেরিয়ে গেছে 1.5 মাস। ভোরবেলা সূর্যি মামা উকি ঝুঁকি দিতে চাইছে নির্মল আলোয় আচ্ছাদিত চারপাশ। হঠাৎ বাচ্চার কান্না কানে আসতেই মাহাথির উঠে পড়ল। ঘাড় উঁচু করে দেখল 4 হাত পা ছড়িয়ে কাঁদছে মাহাতিম। বিভার ঘুম ভাঙবে ভাঙবে ভাব। ঔষধের প্রভাবে তার ঘুম পূর্বের তুলনায় গাঢ় হয়েছে। মাহাথির তাড়াতাড়ি উঠে পড়ল। অপর পাশ দিয়ে গিয়ে বাচ্চাকে কোলে তুলে নিল। বুকে জড়িয়ে হাঁটতে লাগলো সারা ঘর। কান্না থামছে না। ক্ষুধা লাগলো নাকি? কিন্তু বিভা তো ঘুমোচ্ছে। কি করবে ভেবে পেল না। মাঝরাতেও একবার উঠেছিল মাহাথির। বিভা তো তখন খাওয়ালো, আবার এত তাড়াতাড়ি ক্ষুধা লাগবে? বাচ্চাকে 2 হাতে তুলে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলতে লাগলো মাহাথির। কখনো কখনো বা মুখভঙ্গি বিকৃত করে হাসতে চাইল। কেউ জেগে থাকলে সে অবশ্যই এসব করতে পারত না। তার এমন ব্যবহার শুধুমাত্র তার ছেলের জন্য। হাজার কিছু করেও ছেলের মুখে হাসি ফুটল না। লাভ বলতে কান্না থামলো, তবে মুখে হাসি ফুটল না। মাহাথির ভীষণভাবে ভ্রু কুচকে তাকালো মাহাতিমের দিকে। ধীমে কণ্ঠে বলল, বাবা, তুমিও তোমার বাবার মতো হবে নাকি? মোটেও কিন্তু বাবার মতো হয়েও না। তাহলে বউকে সহজে নিজের মনের কথা বলতে পারবে না। আর বউ যদি তোমার মায়ের মতো শয়তান মহিলা হয় তাহলে তো হলোই। বাবা, তোমাকে ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, ঠিক আছে? বলেই হাঁটতে লাগলো মাহাথির। আবার থেমে গেল। ছেলের দিকে তাকিয়ে বলল, বলেই মাহাতিমের গলায় নাক দিয়ে গুঁতো দিল মাহাথির। তার বাবার কথা বুঝলো নাকি সুরসুরি লাগলো কে জানে। মাহাথিরকে অবাক করে দিয়ে খিলখিল করে হাসলো বাচ্চাটা। দাঁত বিহীন হাসি, শুধু মাড়ি দেখা যাচ্ছে। মাহাথির নির্বাক হয়ে চেয়ে রইল তার নিজের সন্তানের দিকে। হাসি দেখে মনে হচ্ছে যেন মুক্ত ঝরছে। হাসিটা এত সুন্দর লাগছে কেন? নিজের সন্তানের এমন হাসিতে মাহাথিরের বুকটা ভরে উঠল। পর মুহূর্তেই ভাবলো, এতক্ষণ এত কিছু করেও হাসাতে পারলো না, আর এখন নাকি একাই হাসছে। অদ্ভুত। মাহাথির নরম গালে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। মাহাথিমকে সযত্নে বুকে আগলে নিল। অমনি মাহাথিম নিজের ধারালো নখ দিয়ে খামচি বসালো বাবার উন্মুক্ত বাহুতে। সেদিকে একবার ভ্রু কুচকে তাকিয়ে মুখের সম্মুখে আনলো নিজের ছেলেকে। গম্ভীর মুখে বলল, ভয় পেও না, আমি নিজের প্রমিসের কথা ভুলিনি। আমার মনে আছে তোমার ডিলের কথা। তুমি দুনিয়াতে এসে তোমার আম্মুকে ভালো বানিয়ে দিয়েছো। বিনিময়ে আমি তোমাকে মারবো না, তোমার আম্মুকেও মারতে দেবো না। খুশি তো? মাহাথিম তার বুড়ো আঙুল মুখে পুড়তে চাইল। মাহাথির তা হতে দিল না। হাত সরাতে সরাতে বলল, বাবার ডিল মেনে নিয়েছো, বুদ্ধিমানের কাজ করছো। তবে ডিলটা যেহেতু দেরিতে মেনেছো, সেহেতু মায়ের বকা থেকে আমি বাঁচাতে পারবো না। এটা তোমার শাস্তি, ওকে? মাহাথিরের কথা শেষ হওয়ার সাথে সাথেই মাহাথিম তার কোল থেকে উল্টে যেতে চাইল। মাহাথির দ্রুত আগলে নিল। হঠাৎ করে এমন নড়েচড়ে কিছুটা ভড়কে গেছে সে। এতক্ষণ তো শান্তই ছিল, এমন করলো কেন হঠাৎ করে? ঘাড় এদিক ওদিক নিয়ে নড়চড় শুরু করে দিল মাহাথিম। নিজের 1.5 মাসের বাচ্চার এমন কুস্তিগিরি দেখে মাহাথির ভ্রু কুচকে চেয়ে রইল।
বিছানায় শুয়ে আছে আমিন শিকদার। নড়চড় করার শক্তি নেই, মুখ ভীষণ তেতো হয়ে আছে। শরীরের উত্তাপে মাঝে মধ্যে অক্ষিকোটর থেকেও পানি নির্গত হচ্ছে। তবুও কিছু করার নেই। গত 7 দিন যাবৎ তার এই অবস্থা। ডক্টর এসেছিল, বলেছে ডেঙ্গুতে আক্রান্ত তিনি, তবে হসপিটালে যাওয়ার মতো আক্রান্ত নয়, তাই বাড়িতেই সেবা নেওয়া হচ্ছে। পাশেই শাহিনা বসা, কিছুক্ষণ আগে জলপট্টি দিয়ে দিল, এখন বসে আছে বিরস মুখে। শাহিনা বলল, ব্যবসা বাড়ি নিয়ে কিছু ভাবলে? কি ভাববো? আমিন সাহেব জানেন শাহিনার কথার অর্থ, তবুও জিজ্ঞেস করলো, কাগজপত্র ঠিকঠাক করে 3 জনের নামে লিখে দিলে ভালো হয় না? আমিন সাহেব ভীষণ রেগে গেলেন কথাটায়, তবে ঝগড়া করার মন মানসিকতা নেই। শান্ত কণ্ঠে বলল, সুস্থ হয়ে নেই, বাবা যাবে। শাহিনা হয়তো পছন্দ করলো না আমিন সাহেবের কথা, মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে ঘর থেকে প্রস্থান করলেন। আমিন সাহেব চোখ বন্ধ করলো। তার স্ত্রী, 3 সৎ পুত্র সবাই ধরেই নিয়েছে সে মারা যাবে, তাই তো এমন তোড়জোড় শুরু করে দিয়েছে সবকিছু লিখিয়ে নেওয়ার। এই তো সেদিন সুস্থ অবস্থায় থাকতে একবার কিভাবে যেন সম্পত্তির কথা উঠল। কথায় কথায় আমিন সাহেব রেগে বলে উঠলেন, আমার ব্যবসা বাণিজ্য ভাগ আমি কাউকে দিব না, আর সম্পত্তি ভাগাভাগি তো দূরের বিষয়। আমিন সাহেবের কথাটা শেষও হতে পারেনি, অমনি তার সৎ মেজো ছেলে এসে তার কলার ধরে হুঙ্কার দিয়ে উঠল। দিবানা মানে কি? এমনিতেই কিছুক্ষণ ধরে বাকবিতণ্ডায় মাথা খারাপ ছিল, তার উপর আমিন সাহেবের এমন কথা মেনে নিতে পারেনি ওই ছেলেটা। তবে ঘটনার আকস্মিকতায় আমিন সাহেব কাণ্ডজ্ঞানহীন হয়ে পড়ল। বাকিরা এসে সেই ছেলেকে ছাড়িয়ে নিতেই আমিন সাহেব সোফায় বসলো। কেমন অনুভব হলো তার, তা সে বুঝল না। ছেলেকে শান্ত করে শাহিনা এগিয়ে এলেন, বলল, শুধু শুধু রাগারাগি করছো তুমি। কেন ছেলেটাকে ওভাবে রাগিয়ে দিলে? আমাদের সবকিছু তো ওদেরই, তাই না? ওদের জিনিস ওদের দিবে না? এর পরিবর্তে আমিন সাহেবের কিছু বলার ছিল না, আজও নেই। কি বলবে তিনি? বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তার মা মারা যাওয়াতে সে কষ্ট পেয়েছিলেন, তবে ভেঙে পড়ার মতো কষ্ট নয়। আজ তার মাকে ভীষণ মনে পড়ছে, সবাইকেই মনে পড়ছে। তার বাড়িতে এত মানুষ, তাও তিনি মানুষের অভাব বোধ করছে। মনে হচ্ছে নেই, কোথাও নেই, কেউ নেই। হঠাৎ করে আসাদ সাহেবের একটা কথা মনে পড়ল। সে বলেছিল, মৃত্যুর সময় আমরা আপনজনদের হাত খুঁজি। সেও কি তবে আপনজনদের হাত খুঁজছে? আমিন শিকদার চোখ বন্ধ করলো। বন্ধ চোখ বেয়ে বের হলো অনর্গল অশ্রুকণা। এই অশ্রুকণা কিসের তা আমিন সাহেব জানে না, দুঃখের নাকি জ্বরের। 1.5-2 মাসে বিভা বলতে গেলে কিছুটা সুস্থই। এখন টুকটাক কাজ করা শুরু করে দিয়েছে সে, যদিও হাসিনা বেগম তাকে করতে দেয় না, তবুও করে। বিভা খাটে সব জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখে ভাঁজ করছে। আলমারি এলোমেলো। বাচ্চাকে দাদার কাছে দিয়ে এসেছে। তার সন্তানের সবচেয়ে ভালো গুণ হলো সবার কাছেই থাকে, কাঁদে না তেমন, শুধু ক্ষুধা লাগলে দিন দুনিয়া ভুলে যায় তার বাপের মতো। বিভা মিটমিটিয়ে হাসতে হাসতে হাতের কাজ করছে, তখন মাহাথির এলো। ঘরের অবস্থা থেকে হঠাৎ করেই মুখটা শুকিয়ে গেল। বিভা পা ঝুলিয়ে বসেছিল। মাহাথির ধীরে ধীরে হেঁটে এসে হাঁটু গেড়ে বসলো বিভার সামনে। ঠান্ডা আওয়াজে বলল, এখনো অভিমানে মনে পুষে রেখেছো? বিভা বুঝতে চেষ্টা করলো তার স্বামীর কথা, বুঝলো না। মাহাথির বলল, আমি নিজের হাতে কাপড়গুলো রাখলাম, তাও বের করে নিয়েছো। এবার বিভা বুঝলো আসল কাহিনী। ভ্রু কুঁচকে মাহাথিরের মাথায় টোকা দিল। বউকে ভালোবেসে বুদ্ধি কি বস্তায় ভরে ফেলে দিয়েছেন মাহাতিমের আব্বু? বিভার এমন নতুনটাকে অন্যরকম ভালো লাগা কাজ করলেও পাত্তা দিল না মাহাথির। শান্ত কণ্ঠে বলল, তুমি জামা কাপড় বের করছো কেন তাহলে? তুমি জামা কাপড় কেন বের করছো তাহলে? আমার উপরে রাগ করেই তো। আপনার যে একটা সন্তান আছে তা কি ভুলে গেছেন? ভুলবো কেন? আপনার হাব ভাবে তাই মনে হচ্ছে। পরিষ্কার করে বলো বিভা, রাগ হচ্ছে আমার। এই আর নতুন কি, করুক রাগ। মাহাথিরের মুখ মলিন। বিভা আর বিষয়টাকে বাড়তে দিল না, উঠে গিয়ে বলল, আপনার ছেলের কাপড় চোপড় কি রশিতে রশিতে ঘুরবে, নাকি চেয়ারে এখানে সেখানে পড়ে থাকবে? ওর কাপড় চোপড় রাখার জায়গা বানাচ্ছিলাম। মিথ্যা কথা, এই বলে তুমি নিজের কাপড় সরাতে চাচ্ছ? একগুঁয়ে কণ্ঠে বলল মাহাথির। বিভার এখন কপাল চাপড়াতে মন চাইছে। আলমারির দরজা ভালো মতো খুলে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে মাহাথিরকে বলল, এই যে আপনার কাপড় চোপড় রাখার জায়গা, আর এই যে আমার কাপড় চোপড় রাখার জায়গা, আর এই যে মাঝখানে থাকবে বাবুর কাপড়। মাথায় ঢুকেছে? ছোট ছোট জিনিস খুঁজে পাওয়া যায় না, তাই এগুলো গুছিয়ে রাখছি। নাকি গুছাতেও পারবো না? মাহাথির ভ্রু কুঁচকে বলল,
তোমার দোষ, আমাকে আগে বললেই বুঝে নিতাম। বিভা বাঁকা চোখে চেয়ে কাজে মন দিল। মাহাথির এসে পেছন থেকে জড়িয়ে ধরল, বলল, বাবুর জন্য ছোট্ট এয়ারড্রপ অর্ডার করি। মোটেও না মাহাথির, মোটেও এসব কিছু করবেন না। ধীরে ধীরে সব হবে, এত তাড়াহুড়ো করে করার তো কোনো প্রয়োজন নেই। তুমি আমাকে ধমক দিচ্ছ? দিচ্ছি, কি করবেন, মারবেন? বিভার একরোখা কণ্ঠে মাহাথির বিভার গাল চেপে ধরল, নিজের মুখ সামনে নিয়ে বলল, মারবো কেন, ভালোবাসবো। দরজা খুলেই চেঁচিয়ে উঠল শ্রুতি। আমি এসে গেছি পার্থিব। আলোচনার মাঝে হঠাৎ এমন কথায় থেমে গেল সবাই। শব্দের উৎস খুঁজতে পিছন ঘুরতেই চোখ পড়ল এক রমণীকে। পার্থিব স্বাভাবিকভাবে তাকিয়ে আছে গোল ফ্রক পরিহিত হিজাব বাঁধা হিজাবের নিচে পেছন থেকে ওড়না নিয়ে আসা শ্রুতির দিকে। শ্রুতির মুখ ইতোমধ্যে শুকিয়ে কাঠ। পার্থিবের ঠোঁটে হাসি ফুটে উঠল। বাকিদের দ্বিধাপূর্ণ দৃষ্টি দেখে পার্থিব উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, মিট মাই ওয়াইফ শ্রুতি শিকদার। শ্রুতি আরও একটু ঘাবড়ে গেল। সে জানতো না পার্থিব কাজ করছে। প্রতিদিন তো এই টাইমে লাঞ্চ আওয়ার থাকে, তবে আজ কি হলো? পার্থিব হাসি মুখে অনুরোধ স্বরে বলল, শ্রুতি, আপনি কি একটু বাইরে বসবেন? আমার কাজ 15 মিনিটেই শেষ হয়ে যাবে। শ্রুতি দ্রুত মাথা নেড়ে উল্টো ঘুরল। পিছন ঘুরতে ঘুরতে শুনতে পেল পার্থিবের কথা। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ জানতো না আমার একটা এক্সট্রা মিটিংয়ের কথা। আই এম সো সরি। শিওর। শ্রুতি ওয়েটিং রুমে বসে রইল। 20 মিনিট পর পার্থিব বেরিয়ে এলো। শ্রুতির সামনে এসে বলল, সরি 5 মিনিট লেট হলো। শ্রুতি এতক্ষণ ভয় ছিল যে পার্থিব নিশ্চিত তাকে বকা দেবে, অথচ পার্থিব এসে কিনা আদরের স্বরে কথা বলছে। বকা না খেয়ে শ্রুতির সাহস বাড়ল। পার্থিবের এই অতিরিক্ত ভদ্রগিরি বাড়ি মেরে ছুটাতে ইচ্ছে হলো। এতই যখন ভদ্র, তখন বলতে পারলো না কেন যে আজ তার এক্সট্রা মিটিং আছে? অসভ্য ভেবেই শুকনো মুখে আগে আগে চলল শ্রুতি। পার্থিবের কেবিনে গিয়ে বসলো দুজনে। শ্রুতির রাগ দেখে বলল, আপনি আবার রেগে গেলেন কেন? আপনি আমাকে বললেন না কেন যে আপনার কাজ আছে? আমি কি জানতাম যে আপনি আসবেন? ও, এর মানে আমার আশাটা ভুল হয়েছে? না, আমি সেটা... থাকেন, আপনি, চলে যাচ্ছি আমি। শ্রুতি উঠতে গেলেই পার্থিব কবজি আটকে ধরল। অসহায় মুখে বলল, সরি, ভুল হয়েছে, প্লিজ যাবেন না। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন যাচ্ছি না। এভাবে ভুলগুলো মেনে নিলেই তো হয়। নিন, এখন খাওয়া শুরু করুন। পার্থিব হেসে ফেলল। শ্রুতি খাবার সামনে রেখে আগ্রহী কণ্ঠে বলল, মোরগ পোলাও আমি রেঁধেছি। আমার জন্য? না, আমার অসভ্য জামাইয়ের জন্য। নিন, তাহলে অসভ্য জামাইয়ের হাতে খেয়ে তাকে ধন্য করুন। শ্রুতি খুশি মনে পার্থিবের হাতে খেতে লাগলো। পার্থিব শ্রুতিকে চালানোর জন্য ফের প্রশ্ন করলো, বললেন না তো, না বলে এসেছেন কেন? আমি কি করব, আমার আপনাকে ছাড়া ভালো না লাগলে তাই তো এসে পড়েছি। পার্থিব হাসি মুখে শ্রুতির দিকে মুখ এগিয়ে বলল, প্লিজ এভাবে প্রতিদিন চলে আসবেন, তাহলে আমার সকাল রাতের সাথে দুপুরটাও সুন্দর হয়ে যাবে। আমরা জীবনকে উপভোগ করতে শিখিনি। বর্তমানে বসে অতীত নিয়ে আফসোস করি, ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি। বর্তমানটাকে কখনো উপভোগ করি না, অথচ এই বর্তমান সময়ে ভবিষ্যতের সোনালি অতীত। প্রকৃতপক্ষে জীবনের সকল মুহূর্তই আলাদা ধরনের সৌন্দর্য নিয়ে আসে। তাই আমাদের উচিত প্রতিটা মুহূর্তকে নিজের মাঝে ধারণ করা, যাতে পরে আফসোসের সুযোগ না থাকে। নিজের 2.5 মাসের সন্তানকে কোলে নিয়ে বসে আছে বিভা। সারাদিন দাদির কোলে দাদার কোলে ঘোরে তার রাজপুত্র। এছাড়া শ্রুতি, পার্থিব, হামিমের আসা যাওয়া তো আছেই। আর তার বাপ বাসায় থাকলে তো কথাই নেই। এত কিছুর মাঝে নিজের বাবাটাকে নিজেই কাছে পায় না। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শুধু খাওয়ানোর মুহূর্ত ছাড়া। বিভা তাকালো মাহাতিমের দিকে। মাহাতিম বিভার গলায় নিজের টসটসে গালের ভার দিয়ে রাজকীয় নিদ্রায় মগ্ন। বিভা হাসি মুখে চেয়ে রইল নিজের কলিজার টুকরার দিকে। না, টুকরা নয়, পুরো কলিজাটাই। কি সুন্দর করেই না শ্বাস নিচ্ছে তার বাচ্চাটা। তার বাচ্চার শ্বাস প্রশ্বাসের আওয়াজেও বুঝি হৃদয়ে এত প্রশান্তি মেলে। বিভা তার মাহাতিম বাবার মাথায় নিজের গাল ঠেকিয়ে দিল। মাথার মাঝে ছোট্ট করে একটা চুমু খেলো। বাচ্চাটা ঘুমিয়ে গেছে সেই কখন, তবুও শুয়ে দিতে মন চাচ্ছে না। এই যে গালটা তার বুকের সাথে লাগিয়ে ঘুমিয়ে আছে, এই ছোঁয়াতে কত যে শান্তি তা বিভা কাউকে বোঝাতে পারবে না। এই নির্মল ছোঁয়ার লোভেই তো সে খাটে শোয়াচ্ছে না,
মাহাথির ঘরে ঢুকেই বিভার আসন পাতা কোলে মাথা রাখল। মাহাথিরের এমন কাণ্ডে বিভা মাহাথিরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর বলল, আপনার কি মন খারাপ? মাহাথির শুয়ে থাকা অবস্থাতেই বিভার দিকে মুখ ঘুরিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল। বিভা হাসি মুখে কিছুটা মলিন স্বরে বলল, মন খারাপ কেন আপনার? কারণ আমি? তুমি আমাকে আগের মতো ভালোবাসো বিভা। বিভা কপালে ভাঁজ ফেলল। আপনার এমন কেন মনে হলো? কারণ তুমি এমন করছো তাই। সারাদিন মাহাতিম মাহাতিমকে পেয়ে মাহাতিরকেই ভুলে গেছো। ভুলে যেও না আমি মাহাতিমের আব্বু। সবার আগে আমার যত্ন বেশি বেশি করা উচিত তোমার। বিভা মাথা নিচু করে মাহাথিরের কপালে দুটো চুমু খেলো, হেসে বলল, দিন দিন পাগল হচ্ছেন আপনি। মাহাথির কিছু বলল না, মাথাটা কোলে ভালো মতো রেখে কোমর জড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ বাদে ঠান্ডা কণ্ঠে মাহাথির প্রশ্ন ছুড়ল, আমাকে প্রতি তোমার অভিযোগ হয় না? মাহাথিরের এমন প্রশ্নে বিভার মুখটা মলিন হয়ে এলো। বলল, এমন করে বলছেন কেন? অস্বাভাবিক, কারণ আমি তোমার সাথে এত বেশি দুর্ব্যবহার করেছি যে আমার নিজের মনে পড়লে নিজের কাছে নিজে ছোট হয়ে যাই। বিভা মাহাথিরের কথার মাঝেই মাহাতিমকে বিছানায় শুয়ে দিল। বসে থাকা অবস্থাতেই কোলে থাকা মাহাথিরের মুখকে দু হাতে ধরে একে একে চুমু খেলো সারা মুখমণ্ডলের প্রতি অংশে। ধীরে ধীরে বলল, আমি আপনাকে ভালোবাসি মাহাথির। আপনার ভালো খারাপ মিলেই আপনাকে ভালোবাসি। আপনার গুণকে যেমন ভালোবাসি, দোষকেও ভালোবাসি। ভালোবাসায় সম্পর্কে একটু বাধা বিপত্তি থাকা ভালো, এতে সম্পর্ক মজবুত হয়। আর কখনো নিজে কিভাবে দোষারোপ করবেন না, নিজের কাছে নিজে ছোট হবেন না। আপনি দোষ করলে আমিও আপনাকে শাস্তি দিয়েছি, আপনাকে কষ্ট দিয়েছি, তবুও তো আপনি আমাকে আগলে রেখেছেন, তাই না? ভালোবেসে নিজের বউয়ের অভিমান ভাঙিয়েছেন। আর কি চাই? আমি তো আপনাকে পেয়ে আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি, এমনি এমনি করি নাকি? তবে হ্যাঁ, ইদানিং কিন্তু আবার কম ভালোবাসা শুরু করেছেন আপনি। বিভা প্রথম কথাগুলো বেশ গুরুতর ভঙ্গিতে বললেও শেষ বাক্যটি বলল কপট অভিমানী রাগী গলায়। মাহাথির আরও গভীরভাবে জড়িয়ে নিয়ে চোখ তুলে শান্ত গলায় বলল, মাহাতিমের বোন আনার ব্যবস্থা করলে চলবে? বিভার চোখ বড় বড় হয়ে গেল। কোল থেকে মাথা নামিয়ে দিতে দিতে বলল, মোটেও চলবে না। আগে একজনকে সামলান, এরপর অন্যজনের চিন্তা কল্পনায় আনবেন। রাতে রান্না করতে গেলাম আমি, আপনি বাবুর পাশে শুয়ে থাকেন। মাহাথির হতাশার শ্বাস ফেলে ছেলের দিকে চাইল, এক আঙুলে গাল নাড়িয়ে দিল, এরপর কপালে চুমু খেয়ে গোল পেটে চুমু খেলো। মুখের দিকে তাকিয়ে বলল, মা বাচ্চা মিলে আমাকে পাগল করে দিয়েছো তোমরা। কাজ বাজ ফেলে সারাদিন তোমার কাছেই থাকতে মন চায়। মাহাথির তার ছেলের ছোট মুখের কাছে নিজের মাথাটা আর একটু বাড়ালো। তার ছেলে যেন ভীষণ মনোযোগ দিয়ে শুনছে। বুঝেছো আব্বু, চাকরিটা ছেড়ে দেবো। এরপর তিনজন মিলে রাস্তায় ভিক্ষা করব। এতে করে তোমাদের সারাদিন চোখের সামনে দেখতে পারবো, রোজগারও একটা ব্যবস্থা হয়ে যাবে। বুদ্ধিটা কেমন লাগলো বাবা? মাহাথির জানে তার ছেলে ঘুমিয়ে, তবুও এমনভাবে প্রশ্ন করলো যেন এখনই মাহাতিম প্রফুল্ল কণ্ঠে বলে উঠবে যে বুদ্ধিটা তার চমৎকার লেগেছে। মাহাথির ছেলের পেটে কিছুক্ষণ হাত বোলালো, গায়ের উপর এক হাত দিয়ে চোখ বন্ধ করলো। সে তার ছেলের সাথে ভীষণ আজগুবি কথা বলে, এমন আজগুবি কথা অন্যদের সাথে সে বলতে পারে না। অন্য বেলায় আজগুবি দূর, প্রয়োজনীয় কথাই বেরোয় না মুখ দিয়ে। না, আজগুবি নয়, আজগুবি হবে কেন? সে তার ছেলের সাথে অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ আলাপ করে। মাহাথির ভাবল, এইভাবে এতক্ষণ একা একা কথা বলা ঠিক হলো না, তার বাচ্চাটা জেগে থাকা অবস্থায় বলা উচিত ছিল। তখন ওর অঙ্গভঙ্গি, হাত পা চড়া থেকে উত্তর খুঁজে নেওয়া যেত যে তার বাবার আইডিয়া তার পছন্দ হয়েছে কিনা। কাজের চাপে মাঝখানে 4 দিন শ্রুতিকে নিয়ে বিভার বাড়িতে যেতে পারেনি পার্থিব। শ্রুতিও একা যেতে পারেনি শাশুড়ির অসুস্থতায়। মাহাতিমকে না দেখে পার্থিবকে পাগল করে তুলেছে শ্রুতি। পার্থিবও নিজের বউয়ের আবদার ফেলার মতো পুরুষ নয়, তাই আজ সকাল সকালই বেরিয়ে পড়তে চাইছে দুজনে। সাথে হামিমও যাবে। অগত্যা তৈরি হয়ে নিচে নেমে এলো 3 জন। হামিম এখন সম্পূর্ণ সুস্থ, হাঁটা চলায় মোটেও অসুবিধা হয় না। এছাড়া সে স্কুলেও ভর্তি হয়েছে, পার্থিব নিজেও দায়িত্বে করিয়েছে। স্কুলে ভর্তির সময় ছোটোখাটো প্রশ্ন উত্তর পর্ব চললে হামিম ভালোই উত্তর দেয়। তার উত্তর সাপেক্ষে তাকে ক্লাস 1-এ ভর্তি করানো হয়েছে, যদিও বা তার বয়স অনুযায়ী তাকে ক্লাস 2 কিংবা 3-তে ভর্তি করানো উচিত ছিল। তবুও সে যেহেতু সব একটু কম বোঝে, তাই ক্লাস 1-এই ভর্তি হয়েছে। শ্রুতি নিচে নামতেই তানহা এগিয়ে এলো। তানহা বেগম কিছু বলবে তার আগেই শ্রুতি উদ্গ্রীব হলো। জ্বর সেরেছে মা?
আমার পুত্রবধূর এমন যত্ন আত্মিতে না সেরে পারে, জ্বরও তাকে ভয় পেয়েছে। শ্রুতি হেসে ফেলল। তানহা বললেন, মা, তোমার বাবা ফোন করেছিল, ফোন করে বলল তোমার বাসায় কিনা। আমি বলেছি তোমরা বিভার বাসায় যাচ্ছ, এরপর শুধু ও বলে রেখে দিল। শ্রুতি শুনে তেমন প্রতিক্রিয়া দিল না, কথাটাকে ঝেড়ে ফেলার মতো বলল, বাদ দিন মা, দিয়েছি এমনি, আমরা যাই তাহলে। পার্থিব, হাম্মি কই? ওরা আসছে, গেলাম। হ্যাঁ, সাবধানে থাকবেন। যা কাজ আছে দ্রুত শেষ করে রেস্ট নিন। তানহা বেগম হাসি মুখে বিদায় জানালো শ্রুতিকে। শুক্রবার হওয়ায় মাহাথির আজ বাসায়। সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো। তবে হাসিনা সিদ্দিক সাহেব আজ বাড়িতে নেই। ঢাকায় এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে গেছে। মাহাথির দিয়ে এসেছে দুজনকে। আজ হয়তো বা থাকবে, নয়তো মাহাথির গিয়েই নিয়ে আসবে। সবার খোশ গল্পের মাঝে সবচেয়ে ছোট সদস্য একটা ভয়ঙ্কর কাজ ঘটিয়ে ফেলল। সে তার ছোট আব্বুর কোলে নির্দ্বিধায় মূত্র ত্যাগ করে বসল। ব্যাপারটা পার্থিবের বোধগম্য হতেই বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল সে। অমনি পার্থিবের অবস্থা সকলের চোখে ধরা পড়ল। শ্রুতি তার স্বামীর অবস্থায় হেসে ফেলল। হাসি মুখে ব্যঙ্গ করে বলল, একদম ঠিক হয়েছে, এটা হলো আমার থেকে কেড়ে নেওয়ার ফল। পার্থিবও হাসি মুখে উত্তর দিল, সমস্যা নেই, ওর ছোট আব্বু লাগে আমি, এতটুকু করার অধিকার তো ওর আছেই। হাসি মুখে শ্রুতি বড় করে শ্বাস ফেলল। এই মানুষটাকে রাগানো তার কাজ নয়। রাগ জিনিসটা কি তা হয়তো জানেই না সে। পার্থিবের অবস্থায় বিভা একটু ভরকে গিয়ে মাহাথিরকে কোলে নিতে বলল বাচ্চাটাকে। তবে মাহাথিরের মাঝে তেমন হেলদোল লক্ষ্য করা গেল না। তার হাব ভাবে প্রকাশ পাচ্ছে মূত্রত্যাগ খুবই সামান্য একটি বিষয়। এটা নিয়ে এত হাউকাউ করার অর্থ হয় না। মাহাথির দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, চলো একটা ড্রেস দেই, এটা তো ভিজে গেল। পার্থিবের থেকে মাহাথিমকে নিজের কোলে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো দুই ভাইরা ভাই। বিভা শ্রুতি হতবম্ব মুখে তাকিয়ে আছে আমিন সাহেবের দিকে। সন্ধ্যাবেলায় সবাই মিলে হালকা নাস্তার পাশাপাশি ফানি মুভি দেখছিল। ঠিক তখনই বেল বাজে। শ্রুতি গিয়ে দরজা খুলে দেখে আমিন শিকদারকে। শ্রুতি বিভিন্ন প্রশ্ন ছড়ে যে এখানে কেন এসেছে, কি চায় সে, এগুলোর একটি প্রশ্নের উত্তরও আমিন সাহেব দেয় না। হাসি মুখে বলে, ভিতরে ঢুকে বাকি আলাপ করি। শ্রুতি কিছু বলতে চেয়েও বলতে পারে না। এরপর ভেতরে ঢুকলেই তাকে দেখে সবাই ভীষণ অবাক হয়। আমিন সাহেব কারোর ধার ধারলেন না। সে নিজের মতোই সোফায় গিয়ে আয়েশ করে বসলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হলো সে এই বাড়ির ভীষণ কাছের কেউ। প্রতিনিয়তই যেন এই বাড়িতে তার আনাগোনা আছে। আমিন সাহেবকে শান্তিতে বসতে দেওয়া হলো না। শ্রুতি বিভা নানা প্রশ্ন শুরু করলো, তবে আমিন সাহেব তার কোনো উত্তর দিল না। শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে রইল। বিভা শ্রুতি দুজনেই ভালোভাবে লক্ষ্য করলো আমিন সাহেবকে। তিনি আগের তুলনায় বেশ রোগা হয়েছে। তার মুখে মলিনতা। আগে চালচলনে যেমন তার ব্যক্তিত্ব পরিস্ফুটিত হতো, আজ তেমন কোনো ব্যাপার নেই। কেমন যেন খাপ ছাড়া অগোছালো ভাব ভেসে উঠেছে। বেশ কিছুক্ষণ বাদে মাথা তুলল আমিন সাহেব, বলল, আমাকে এত প্রশ্ন করছিস কেন তোরা? এই বাড়িতে আসতে পারি না আমি? প্রশ্নটা ভীষণ অস্বস্তি নিয়ে বলল আমিন শিকদার। যথাসাধ্য চেষ্টা করলো অস্বস্তি প্রকাশ না করে আন্তরিকতা প্রকাশ করতে, তবে সক্ষম হলো কিনা কে জানে। আসলে দূরত্ব এত বেড়ে গেছে যে স্বাভাবিক কথা বলতেও লজ্জাটা এসে জেগে ধরছে। আমিন শিকদারের এমন কথা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া দিল না। বিভা শ্রুতি তাদের বাবার পরবর্তী কাজের অপেক্ষায়। পার্থিব মাহাথির আমিন শিকদারকে নিয়ে কিছু ভাবলই না। এখানে তাদের কিছু বলা মানায় না, তাই দুজনে নীরব থাকাকেই বাঞ্ছনীয় মনে করলো। এছাড়া আমিন সাহেবকে দেখে হামিমেরও তেমন কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। নীরবতায় পার করলো বেশ কিছু মুহূর্ত। এরপর সবাইকে অবাকের সর্বোচ্চ চূড়ায় বসিয়ে আমিন সাহেব বলতে লাগলো ভীষণ আবেগঘন কথা। তার কথা শুরু হলো তার নিজের জীবন থেকে, শেষ হলো তার নিজের সকল অন্যায়ের স্বীকারোক্তি দিয়ে। তার কথার সারমর্ম এই যে সে তাহিরা, বিভা, শ্রুতি, হামিম, তার নিজের মা সকলের সাথেই ভীষণ অন্যায় করেছেন। হাসিনার ঘরের ছেলেদের নিজের ছেলেদের মতো ভেবে আরও বেশি ভুল করেছে, ঘোর অন্যায় করেছে। আমিন সাহেবের কথার মাধ্যমে প্রকাশ পেল তার অভ্যন্তরীণ যন্ত্রণা এবং অপরাধবোধ। অস্বস্তিকে দূরে ঠেলে নিজের মনের সকল কথা প্রকাশ করে নিজেকে হালকা করল তিনি।
বিভা শ্রুতি নির্লিপ্ত মুখে চেয়ে রইল তার দিকে। আমিন সাহেব জানেন কেউ তাকে মূল্য দেবে না, তাই সেই আশা না করেই তিনি নিজের মনের সকল কথা উগড়ে দিতে চাইল। এতে অন্তত নিজেকে হালকা করে বাসায় ফেরা যাবে, নয়তো এত এত দোষ, অপরাধ, অন্যায় স্মৃতির যন্ত্রণায় হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমিন সাহেব ভাবল পরে যা হবে দেখা যাবে, এই মুহূর্তে তার মন হালকা করা জরুরি। ধীরভাবে বলল, আমি বুঝতে পারছি যে এই সময়ে এসে এসব কথা তোমাদের কাছে নিশ্চয়ই হাস্যকর লাগছে, লাগাও স্বাভাবিক। তবে আজ আমি নিজের কাছেই হেরে যাওয়া এক ব্যর্থ মানুষ। আমি এখন প্রতিনিয়ত নিজের অপরাধ বোধে ভুগি, নিজের অন্যায়গুলো প্রতি মুহূর্তে ভেসে ওঠে চোখের সামনে, কিন্তু কিছু করতে পারি না। আসলে কাজই করেছি এমন, তার শাস্তি দিচ্ছে আল্লাহ। নিজের প্রতি নিজেই তাচ্ছিল্য করে উঠল আমিন সাহেব। দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, জীবনের এই পর্যায়ে এসে খুব আফসোস হচ্ছে। মনে হচ্ছে এতদিন মরীচিকার পিছনে ছুটে নিজের সুখে মোড়ানো জীবনকে আমি পায়ে পিষিয়েছি, আমার বড়া সংসারকে বড়াডুবি করেছি। এইসব ভাবলেই বুকে ভীষণ যন্ত্রণা হয়, নিজের গায়ে থুতু ছিটাতে ইচ্ছে করে, গুমড়ে গুমড়ে মরি। তবে সেসব কাউকে বলতে পারি না, তাই লাজ লজ্জার কথা বলেই এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইতে। বিবামা, শ্রুতিমা, আমাকে ক্ষমা করো তোমরা। জীবনে যা করেছি তা হয়তো ক্ষমার যোগ্য নয়, তবুও। আর কিছু বলার আছে আপনার? আমিন সাহেব মনের দুর্বলতা আর প্রকাশ করলো না, বলল, বিভা তুই? আর কিছু বলার আছে? আমিন সাহেব মাথা নিচু করে বলল, নেই। ঠিক আছে, টেবিলে খাবার দিচ্ছি আমি, খাবার খেয়ে চলে যান তাহলে। আমিন সাহেব চোখ তুলে তাকালো। অপমানজনক একটা কথা কত সুন্দর করেই না বলে দিল তার বড় মেয়ে। অবশ্য সেও তো বলতো, বিভাকে বলতো, শ্রুতিকে বলতো, তাহিরাকে বলতো। তাহিরাকে শাহিনার সাথে তুলনা করে পৈশাসিক আনন্দ পেত। আমিন সাহেব তো সম্মান পাওয়ার মতো কোনো কাজ করেনি, কারোর সাথেই করেনি, তাহলে আজ এসব ভাবছে কেন? তার মাথাটা নিচু হয়ে গেল আপনা আপনি। শ্রুতি মাথা নিচু করে আছে। আজ আমিন শিকদারকে দেখে তার রাগ লাগছে না, অসহ্যও লাগছে না, বরং অন্যরকম একটা খুশি লাগছে। আমিন শিকদারের এই অনুশোচনায় তৃপ্তি পাচ্ছে সে। তার নিজের মৃত মায়ের কথা ভেবে তৃপ্তিতে বুক ভরে উঠেছে। মনে হচ্ছে এই তো তার মায়ের বিচার হলো, প্রকৃতি বিচার করলো। আমিন শিকদারের নিঃস্ব হয়ে যাওয়ার চেয়ে বড় বিচার আর কি হতে পারে? তাও যেন মনটা শান্ত হচ্ছে না। আমিন শিকদারের চোখের ভাষা পানি মানতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তার বাবা এমন না হলেও তো পারত, এত এত অন্যায় না করলেও তো পারত। তাহলে নিশ্চয়ই আজ তার ছেলে মেয়েদের সামনে মাথা নিচু করে থাকতে হতো না। বিভা ভীষণ নির্লিপ্ত ভঙ্গিতে রান্নাঘর থেকে একটা বোল এনে টেবিলে রাখলো। আমিন সাহেব উঠে দাঁড়ালো, ভীষণ অসহায় হয়ে বলল, আমি কিছু খাবো না, আমি চলে যাচ্ছি। এমন কথায় শ্রুতির বুকটা ধক করে উঠল। সে অনুভব করলো এতকাল যাবৎ তার যে বাবাকে সে ঘৃণা করে এসেছে, আজ তার জন্যই চোখ ভরে উঠছে। বিভা তখনও নিশ্চুপ, নির্বিকার, তার কোনো হেলদোল নেই। আমিন সাহেব মাহাতিমকে দেখে বলল, আমি একটু কোলে নেই আমার নানা বাইকে। বিভা হাসলো সামান্য, বলল, ও আপনার কোনো নানা ভাই নয় আমিন শিকদার, ও আপনার জন্য জাস্ট সাধারণ একটা বাচ্চা, আর ওর সাথে আপনার কোনো লেনদেন নেই, তাই করে না নিলে খুশি হব। এমন কথার উত্তর কি দিতে হয় তা আমিন শিকদারের জানা নেই। তার বড় মেয়ের এমন কাঠিন্যে নিজেকে অনেক তুচ্ছ কেউ মনে হচ্ছে, এতই তুচ্ছ যে তার নিজের নাতিকে কোলে নেওয়ার অধিকারও তার নেই। নিজের প্রতি নিজের ভীষণ হাসি পাচ্ছে আজ। আমিন সাহেব ভাবলেন চলে যাবেন, তাই কৃত্রিম হাসি মুখে নিম্ন স্বরে বলল, ঠিক আছে, তোমাদের আর বিরক্ত করছি না, চলে যাচ্ছি আমি। আমিন সাহেবের চোখে পড়ল হামিমকে। চলে যেতে নিয়েও গেলেন না। গত 2-1 মাসে অনেক কিছুই শুনেছিল সে, বিভার সন্তান হওয়া, হামিমের অপারেশন হওয়া, তবুও চক্ষু লজ্জায় আসতে পারেনি। আমিন সাহেব ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো তার নিজের ছেলেকে। এই তো তার ছেলে হামিম, সেই হামিম যার জন্মের পর সে কোলে নিলেও আদর করলেও তেমনভাবে কখনো কাছে টানেনি। তাহিরার মৃত্যু, শাহিনাকে বিয়ে, সব কিছুর ঝামেলায় তার ছেলেকে ভুলেই গেছিল সে। আর যখন 1 বছর বাদে সে নিশ্চিত হলো তার ছেলে শারীরিক প্রতিবন্ধী, পায়ের সমস্যা, হাঁটতে পারবে না,
তখন যেন আরো ভালোভাবে মন উঠে গেল ছেলের উপর থেকে। তার উপর তখন সে সদ্য দ্বিতীয় বিবাহ করেছে। স্নেহপূর্ণ কণ্ঠে হাত বাড়িয়ে আমিন ডাকলো। হামিম, এদিকে আসো। হামিম গোল গোল চোখে চেয়ে রইল। আমিন সাহেব আবারও ডাকলো। হামিম, এদিকে আসো, মাথায় একটু হাত বুলিয়ে দেই। স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।